আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে শঙ্কা, বাধ্যতামূলক সামরিক পরিষেবা নিয়ে তুমুল আন্দোলন এবং গভীর রাজনৈতিক বিভাজন নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই ইহুদিবাদীদের বুকে কাঁপন ধরিয়ে দেওয়া জরিপের ফলাফল সামনে এসেছে। ইসরায়েলের চ্যানেল 12-এর নতুন এই জরিপে দেখা গেছে 2/3 ইসরায়েলি মনে করেন গাজায় সামরিক অভিযান ইসরায়েল নয় বরং মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালনা করছে। ইসরায়েল এখানে ক্লায়েন্ট স্টেট। জরিপ অনুসারে ৬৭% উত্তরদাতা বলেছেন ওয়াশিংটনই মূল সিদ্ধান্ত গ্রহণকারী। ইসরায়েলের নীতি এবং গাজায় তাদের সেনাবাহিনীর কার্যক্রম ওয়াশিংটনই নির্ধারণ করে দিচ্ছে। মাত্র ২৪% বলেছেন ইসরায়েল এখনও নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে, যেখানে ৯% অংশগ্রহণকারী কোনো উত্তর দিতে পারেননি। ইসরায়েল কার্যকরভাবে যুক্তরাষ্ট্রের ক্লায়েন্ট স্টেটে পরিণত হয়েছে কিনা প্রশ্ন করা হলে ৬৯% একমত পোষণ করেছেন, যার মধ্যে ২৩% বলেছেন যে তারা দৃঢ়ভাবে একমত। মাত্র ১/৪ উত্তরদাতা দ্বিমত পোষণ করেছেন। যুক্তরাষ্ট্রের ক্লায়েন্ট স্টেট মানে তারা রাজনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের প্রভাবাধীন, অর্থনৈতিক ও সামরিকভাবে তাদের ওপর নির্ভরশীল এবং নিজেদের সার্বভৌমত্ব সীমিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার এই ধরনের দাবি অস্বীকার করে বলে আসছেন ইসরায়েল একটি সার্বভৌম রাষ্ট্র এবং ওয়াশিংটনের সঙ্গে তাদের সম্পর্ক নির্ভরতামূলক নয় বরং অংশীদারিত্বমূলক। কিন্তু ইসরায়েলি নাগরিকরা তার এই বক্তব্যের সঙ্গে দৃঢ়ভাবে দ্বিমত পোষণ করলেন। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের ওপর ইসরায়েলের নির্ভরতা প্রায় সব কৌশলগত ক্ষেত্রেই বিস্তৃত। ওয়াশিংটন তেল আবিবকে বার্ষিক ভিত্তিতে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়ে থাকে এবং যে কোনো যুদ্ধকালীন বিরামহীনভাবে অস্ত্র সরবরাহ করছে, যার মাধ্যমে ইসরায়েলের সামরিক কার্যক্রম টিকে আছে। তাছাড়া ব্যাপক গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং যৌথ কমান্ড কাঠামোর মাধ্যমে ওয়াশিংটন ইসরায়েলের অপারেশনাল পরিকল্পনা নির্ধারণ করছে। কূটনৈতিক সুরক্ষা, বিশেষ করে বারবার জাতিসংঘের ভেটোর মাধ্যমে ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে রক্ষা করে যাচ্ছে ওয়াশিংটন। নির্ভরতার প্রশ্ন ছাড়াও জরিপে বাধ্যতামূলক সামরিক পরিষেবা নিয়ে গভীর অভ্যন্তরীণ বিভেদ উন্মোচিত হয়েছে। ৫১% বলেছেন যারা সামরিক বা জাতীয় পরিষেবা সম্পাদন করতে অস্বীকার করেন তারা সেই ইসরায়েলিদের ভোটাধিকার বাতিল করার পক্ষে, যার মধ্যে ৩২% বলেছেন তারা এই ধারণাকে দৃঢ়ভাবে সমর্থন করেন। এদিকে ৪২% এর বিরোধিতা করেছেন। বাধ্যতামূলক সামরিক পরিষেবা নিয়ে ইসরায়েলের এই বিভক্তি নেতানিয়াহুর সরকারকে ভয়াবহ ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো রোববার বলেছে, বেলফোর ঘোষণা ছিল ফিলিস্তিনি জনগণ, তাদের ভূমি, পবিত্র স্থান ও জাতীয় অধিকারের বিরুদ্ধে নিপীড়ন, অপরাধ, সন্ত্রাসবাদ ও জায়নবাদী গণহত্যার প্রবেশদ্বার। বেলফোর ঘোষণার ১০৮তম বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে সংগঠনগুলো বলেছে যে বিশ্ব শক্তিগুলো এই ঘোষণার পক্ষে ছিল তারা এখনও ইসরায়েলি দখলদারিত্ব এবং জায়নবাদী নেতাদের জবাবদিহিতা থেকে রক্ষা করে চলেছে এবং ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের হত্যার জন্য ব্যবহৃত অস্ত্র সরবরাহ করছে। সংগঠনগুলো বলেছে বেলফোর ঘোষণা একটি অমার্জনীয় অপরাধ যা সময়ের সঙ্গে কখনো মুছে যেতে পারে না। তারা বলেছেন ফিলিস্তিনি জনগণ তাদের ভূমিতে অবিচল থাকবেন এবং তাদের উচ্ছেদ করার লক্ষ্যে নেওয়া সব ধরনের জায়নবাদী মার্কিন ষড়যন্ত্রের মোকাবেলা করবেন। তারা প্রতিজ্ঞা করেন যত আত্মত্যাগী করতে হোক না কেন ফিলিস্তিনি মাটির একটি কণাও ছেড়ে দেওয়া হবে না। ঐক্যের গুরুত্বের ওপর জোর দিয়ে প্রতিরোধ সংগঠনগুলো জাতীয় ঐক্যকে একটি কৌশলগত প্রয়োজনীয়তা এবং ফিলিস্তিনকে মুক্ত করার সর্বোত্তম পথ হিসেবে বর্ণনা করে। তারা ফিলিস্তিনি জনগণের সব অংশকে সত্যিকারের জাতীয় অংশীদারিত্বের জন্য কাজ করার আহ্বান জানান। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, ফিলিস্তিনি জনগণ ইসরায়েলি অপরাধের মোকাবেলা করতে সশস্ত্র প্রতিরোধ সহ সব ধরনের প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। তারা শত্রুর পরাজয় এবং আগ্রাসনের অবসান না হওয়া পর্যন্ত লড়াইয়ে অবিচল থাকার প্রতিশ্রুতির কথা জানান। সংগঠনগুলো আরব ও ইসলামী দেশগুলোর জনগণ এবং বিশ্বের স্বাধীনচেতা মানুষের প্রতি আহ্বান জানান যেন তারা ফিলিস্তিনি আন্দোলনের সমর্থনে সক্রিয় চাপ এবং সংহতি অব্যাহত রাখেন।
1917 সালের 2রা নভেম্বর তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোরের একটি চিঠির মাধ্যমে ব্রিটেন বেলফোর ঘোষণা জারি করে, যেখানে ফিলিস্তিনে ইহুদি জনগণের জন্য একটি জাতীয় আবাসস্থল প্রতিষ্ঠার প্রতি সমর্থন জানানো হয়। এই অঙ্গীকারী ইসরায়েল প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনি জনগণকে নিজস্ব ভূমি থেকে উচ্ছেদ করার পথ প্রশস্ত করে। এই ঘোষণা জায়নবাদী লক্ষ্য অর্জনের জন্য প্রসারিত করে ফিলিস্তিনিদের জন্য চরম দুর্ভাগ্য ডেকে আনে। মাত্র 67 শব্দের এই ঘোষণা ফিলিস্তিনের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটকে চিরতরে পাল্টে দেয় এবং ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের অন্যতম প্রধান ভিত্তি স্থাপন করে। ইসরায়েলকে আরও 3 বন্দীর লাশ ফেরত দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। রোববার রাতে লাশ বহনকারী 3টি কফিন রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয়। এরপর রেড ক্রসের সদস্যরা কফিনগুলো ইসরায়েলের কাছে হস্তান্তর করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে বলেছে, রেড ক্রসের মাধ্যমে ইসরায়েল 3 মৃত জিম্মির কফিন গ্রহণ করেছে। গাজায় থাকা প্রতিরক্ষা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা শিন বেতের সদস্যদের কাছে কফিনগুলো হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে গাজা থেকে আরও 3 ইসরায়েলি বন্দীর লাশ ইসরায়েলে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস এর আগে জানায়, রোববার সকালে দক্ষিণ গাজার একটি সুড়ঙ্গ থেকে তারা লাশগুলো উদ্ধার করেছেন। যদি এসব বন্দীর পরিচয় শনাক্ত হয়, তাহলে যুদ্ধবিরতির পর হামাসের হস্তান্তর করা লাশের সংখ্যা 20 জনে পৌঁছাবে। গত মাসে যখন যুদ্ধবিরতি কার্যকর হয়, তখন তাদের কাছে 28 বন্দীর লাশ ছিল। রোববারের আগে হামাস যে 17 লাশ ফেরত দিয়েছে, সেগুলোর মধ্যে 15 জন ইসরায়েলি, বাকি 2 জনের একজন থাইল্যান্ডের, আরেকজন নেপালের নাগরিক। ইসরায়েলের অভিযোগ, হামাস ইচ্ছাকৃতভাবে লাশ ফেরত দিতে দেরি করছে, কিন্তু হামাস বলেছে লাশগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ায় এবং ধ্বংসস্তূপ সরাতে আধুনিক যন্ত্রপাতির অভাবে উদ্ধার কাজে সময় লাগছে। ইয়েলো লাইন, অর্থাৎ যেখানে ইসরায়েলি বাহিনী অবস্থান করছেন, সেখানেও বন্দীদের লাশ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক মানবিক সংগঠন রেড ক্রস এবং মিশরীয় টিম ইয়েলো লাইন পার হয়ে ইসরায়েলি বন্দীদের মরদেহ উদ্ধারের কাজ করছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও বিধ্বস্ত গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলি হামলায় উপত্যকা জুড়ে কমপক্ষে 236 জন নিহত এবং 600-রও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে সোমবার বলা হয়, সর্বশেষ 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও 3 জনের মৃত্যুর খবর দিয়েছে গাজার হাসপাতাল সূত্র। এ সময় ধসে পড়া ভবনের নিচ থেকে আরও 3 ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়। রোববারে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগের হামলায় আহত হয়ে আরও 1 জন হাসপাতালে মারা গেছেন। আল জাজিরা বলেছে, সর্বশেষ উত্তর গাজার সুজাইয়া এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন এক ফিলিস্তিনি। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ওই ব্যক্তি যুদ্ধবিরতির সীমানা নির্দেশক ইয়েলো লাইন অতিক্রম করে তাদের সেনাদের দিকে এগিয়ে গিয়েছিলেন, যদিও এই বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর ও ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে 500 ফিলিস্তিনি লাশ উদ্ধার করা হয়েছে। আল জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে রোববার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বলেছেন, তিনি গাজার জনগণকে তাদের অবিচল লড়াই এবং আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ তার দেশের সর্বোচ্চ সম্মান দ্য গ্রেট ফাইটার মেডেল সাইন বলিভার সম্মানে ভূষিত করতে চান। পেট্রো বলেন, ইসরায়েল খ্রিস্টান বা আরব সবার ওপর নির্যাতন চালাচ্ছে। তিনি গণহত্যা সমর্থনকারী দেশগুলোকে তাদের পাপের ক্ষতিপূরণ ও প্রায়শ্চিত্ত করতে এবং গাজা উপত্যকার পুনর্গঠনে অংশগ্রহণের জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান। এ সময় তিনি গাজাকে বিশ্বের প্রতিরোধ সংগ্রামের রাজধানী হিসেবে অভিহিত করেন। সাক্ষাৎকারে কলম্বিয়ার প্রেসিডেন্ট গাজা উপত্যকার হাসপাতালগুলোতে কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ, চিকিৎসা সরঞ্জাম ও চিকিৎসক পাঠানোর ইচ্ছা ব্যক্ত করেন। তিনি বলেন, আমি ফিলিস্তিনি জনগণের গল্প এবং তাদের দুর্ভোগের কথা সারা বিশ্বের কাছে পৌঁছাতে চাই। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।